নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণের একটা ইম্পর্টেন্ট টপিক ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করতে চলেছি। অলরেডি আমরা বাংলা ব্যাকরণের যে বিভিন্ন টপিক সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং স্বরসন্ধির নিয়মগুলো আলোচনা করেছি। আজ আমরা ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম আলোচনা করতে চলেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আর আপনারা যদি আমার ভিডিওগুলোর পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে গো ফরওয়ার্ডের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। আর এই পিডিএফটি আপনাদের নোটস তৈরি করতে ভীষণভাবে হেল্প করবে, যেগুলো রিভিশনে সাহায্য করে আমাদের একদম ফাইনাল পরীক্ষার সময়। তো চলুন আজ আমরা দেখে নেব ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম। তো আমরা যারা ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য কিছু কথা বলে রাখা, যে সন্ধি মূলত দুটো ধ্বনির মধ্যে হয়। সন্ধি মানেই কিন্তু ধ্বনির মিলন। দুটো ধ্বনি বলতে কি বোঝায়? সেখানে দুটো ধ্বনি থাকে। এই দুটো ধ্বনি আমাদের কোথায় কোথায় পাওয়া যায়? কারণ সন্ধিতে দুটো পদ পাবো আমরা, সেই দুটো পদকে বিশ্লেষণ করলে দুটো আমরা ধ্বনি পাবো। যদি আমরা বিকে বিশ্লেষণ করি ব যুক্ত হর্ষই, আর যদি আমরা ছেদকে বিশ্লেষণ করি তাহলে ছ পাবো প্রথমে, তারপর পাবো একার, তারপর দ, আর দকে যদি আমরা ভাঙি অ পাবো। আর ব্যঞ্জন সন্ধিতে অবশ্যই হসন্তগুলো আমাদের রাখতে হয়, তো হসন্তগুলো রাখবো। তো দেখুন এখানে প্রথম যে শব্দ বা প্রথম যে পদ, সেই পদের যে প্রথম ধ্বনি এবং পরের যে পদ তার প্রথম যে পদ তার শেষ ধ্বনি এবং পরের যে পদ তার প্রথম ধ্বনি, এই দুটো ধ্বনির মধ্যে কিন্তু সন্ধিটা সবসময় সংগঠিত হবে। আর এই দুটো ধ্বনির মিলনের ফলেই কিন্তু আমাদের ধ্বনিজাত যে আমরা ধ্বনিটা পাবো সেটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, সন্ধি সংগঠিত করার। সেটা ব্যঞ্জন সন্ধি হোক বা স্বরসন্ধি হোক, যে কোনো সন্ধি হোক। তো প্রথম নিয়মটাই কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে স্বরধ্বনি এবং পরবর্তী শব্দের শেষে ছ ধ্বনি থাকলে ছয়ের জায়গায় ছয়ে ছয়ে হয়। তো এই ছয়ে ছয়ে সংগঠিত হওয়ার অনেকগুলো রুলস হয়েছে, তার মধ্যে এটা একটা, যে প্রথম যে পদটা সেই পদের শেষ যে ধ্বনিটা সেটা যদি স্বরধ্বনি হয়, এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। তো ব্যঞ্জন সন্ধির নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে এই প্রথম দুটো নিয়ম রয়েছে যেখানে স্বরধ্বনি আমাদের আসছে। তো প্রথম নিয়মটাই বলা হচ্ছে যে পরের যে পদটা বা পরের যে ধ্বনিটা সেটাই স্বরধ্বনি থাকবে এবং পরের যে পদটা তাতে কি থাকবে, তাতে আমাদের ছ ধ্বনি থাকবে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকবে এবং এই দুটি ধ্বনির মিলনে ছয়ে ছয়ে উৎপন্ন হবে সন্ধিতে যেটা যুক্ত হবে। তো বি যুক্ত ছেদ সমান বিচ্ছেদ, অনুযুক্ত ছেদ সমান অনুচ্ছেদ। এখানে হস্যের সাথে ছয়ের মিলন ঘটেছে অনুচ্ছেদে। আর পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ, এখানেও হস্যের সাথে ছয়ের মিলন ঘটেছে। তো তার ফলে কিন্তু ছয়ে ছয়ে যে ধ্বনিটা সেটা চলে আসছে। তো এটা ছিল ব্যঞ্জন ধ্বনির আমাদের প্রথম নিয়ম। তো সন্ধির নিয়মে কিন্তু বিশেষ কিছু কমপ্লিকেশান নেই, খুব সহজে জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আর আপনারা যদি বই থেকে পড়তে চান, বই থেকে পড়ার জন্য কিন্তু খুব সমস্যা হবে, কারণ এত রুলস রয়েছে, কোনটা পড়বেন কোনটা পড়বেন না, এত কনফিউশন সৃষ্টি হয়। তো চেষ্টা করছি সবসময় যে জিনিসগুলো একটু সহজ করে তুলে ধরার। তো 2 নম্বর রুলসে কি রয়েছে? 2 নম্বর রুলসে রয়েছে যে প্রথম পদে, আগের নিয়মটা কি পড়েছিলাম, যে স্বরধ্বনিটা যে প্রথম পদ তার শেষে থাকবে। আর এখানে কি বলা হয়েছে, যে প্রথম পদে বর্গের প্রথম ব্যঞ্জন থাকলে এবং পরবর্তী শব্দের প্রথমে স্বরধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে প্রথম বর্গের জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ বসে। অর্থাৎ প্রথম যে পদটা থাকবে সেই প্রথম পদটা কিন্তু সবসময় যে বর্গ হয়, আমরা পড়েছি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তো এই যে বর্গগুলো সেগুলোর কিন্তু সবসময় প্রথম বর্গের যে বর্ণটা রয়েছে সেটা বসবে। যেমন এখানে দেখুন ক বসেছে, তারপর ত বসেছে, ট বসেছে, এবং তারপরের যে পদটা সেই পদটা যদি স্বরধ্বনি হয়, তো সেই স্বরধ্বনির সাথে যখন মিলন ঘটছে, কয়ের সাথে স্বরধ্বনি, তয়ের সাথে অয়ের, টয়ের সাথে অয়ের সাথে রিয়ের,
তো এই দুটো ধ্বনির মিলনে আমরা কি পাবো, যে বর্গ, সেই বর্গের প্রথম যে ধ্বনিটা রয়েছে, যদি ক থাকে তাহলে কয়ের জায়গায় কি হবে, গ হবে। যদি চ থাকে চয়ের জায়গায় বর্গীয় জ হবে। যদি ট থাকে টয়ের জায়গায় ড হবে। তো এইভাবে কিন্তু ধ্বনিগুলো ক থেকে ক বর্গ থেকে গ বর্গে চলে যাবে, অর্থাৎ প্রথম যে বর্গ সেটা থেকে কিন্তু 3 নাম্বার বর্গে চলে যাবে। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, এটা ডয়ে শূন্য র হয়ে গেছে, এটা কিন্তু ড হবে, শুধু ড হবে। তো আমি পিডিএফটা যখন দেব তখন এটাকে ঠিক করে দেব। আর আপনারা যদি নোটস তৈরি করছেন এখন, তো সেটাকে কারেকশান করে নিন। চলে যাব আমরা 3 নাম্বার রুলসে। রুলসগুলোকে খুব ছোট ছোট করে সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে জিনিসগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। 3 নাম্বার রুলসে কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে ত বা দ ধ্বনি, এই রুলসটা আবার একটু আলাদা। এখানে ত বা দকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয় ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তন সেখানে। তো বলা হয়েছে যে প্রথম যে শব্দ থাকবে তার শেষে ত বা দ থাকবে, এবং পরবর্তী শব্দের প্রথমে চ ধ্বনি কিংবা ছ ধ্বনি থাকবে। অর্থাৎ এই ধ্বনিটা চও হতে পারে বা ছও হতে পারে। তো দুটো নিয়মই, দুটো বর্ণ দিয়েই সন্ধি আমরা দেখিয়েছি উদাহরণে। তো ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির জায়গায় চ হয়। তো দেখুন, প্রথমে সৎ, যদি আমরা শকে ভাঙি দন্ত স যুক্ত ত, আর চরিত্র চ, তারপর র, তারপর হর্ষই, তারপর এ। তো এইভাবে কিন্তু আমরা বর্ণগুলো বিশ্লেষণ করে নেব। যখন পরীক্ষার সময় আমাদের বর্ণ বিশ্লেষণ করতে কোনো সন্ধি বুঝতে অসুবিধাও হবে, তখনও কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সন্ধিগুলো সহজে করতে পারি। তো সৎ যুক্ত চরিত্র, এখানে তয়ের সাথে চয়ের সন্ধি ঘটছে, এবং তয়ের সাথে চয়ের সন্ধির ফলে কি হচ্ছে দেখুন, সৎ চরিত্র। উযুক্ত চারণ, তয়ের সাথে খণ্ডতয়ের সাথে চয়ের সন্ধি হচ্ছে, তো উচ্চারণ। উযুক্ত ছেদ, এখানে চয়ের জায়গায় দেখুন ছ এসে গেছে, কিন্তু রুলস তো এক, নয় চ থাকবে নয় ছ থাকবে, তো উচ্ছেদ। উযুক্ত জল, এখানেও উচ্ছল হয়ে গেছে, কারণ দয়ের জায়গায় এখানে বসছে কি, চ বসছে। তো এই রুলসগুলো কিন্তু আমাদের মাথায় রাখলে সন্ধির নিয়মগুলো খুব সহজ হয়ে যাবে। এবার দেখে নেব 4 নাম্বার যে নিয়মটা রয়েছে সেটা। প্রথম শব্দের শেষে ত বা দ ধ্বনি থাকলে পরবর্তী শব্দের প্রথমে বর্গীয় জ কিংবা ঝ ধ্বনি থাকলে, অর্থাৎ পরের যে বর্ণটা সেটা বর্গীয় জ হতে পারে বা ঝও হতে পারে, ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির স্থানে বর্গীয় জ হয়। এখানে দেখুন, সৎ যুক্ত জন, তয়ের সাথে বর্গীয় জয়ের সন্ধি হচ্ছে, তাহলে কি হচ্ছে, আরেকটা বর্গীয় জ চলে আসছে সজ্জন। বিপদযুক্ত জনক, এখানে দয়ের সাথে বর্গীয় জয়ের সন্ধি হচ্ছে, বিপদজনক, দুটো বর্গীয় জ হচ্ছে। কুযুক্ত ঝটিকা, অনেক সময় কিন্তু এরার কানেকশানেও দেওয়া হয় যে কুব ঝটিকা বানান কি, কয়সু, দেখুন ঝ রয়েছে, প্রথমে তয়ের সঙ্গে ঝয়ের সন্ধি হচ্ছে। এখানে কি বলেছিলাম, যে ত বা দয়ের সাথে বর্গীয় জ, এখানে ত বা দয়ের সঙ্গে ঝয়ের হচ্ছে। তাই ত বা দয়ের সঙ্গে ঝয়ের হলে প্রথমে কিন্তু এই তয়ের জায়গায় বর্গীয় জ আসবে, বর্গীয় জ কিন্তু পরে হয় না। তাহলে কুব ঝটিকা বানান কি হয়, কয়হসু বর্গীর জয়ে ঝয়ে, বর্গীর জয়ে ঝয়ে টয়হসি কয়াকার কুব ঝটিকা। তো এইটা হচ্ছে সন্ধির পর আলটিমেট যে রূপ কুব ঝটিকার, সেটা। তো এটা গেল আমাদের 4 নাম্বার নিয়ম। নিয়মগুলো ফাস্ট বলছি, তার কারণ হচ্ছে নিশ্চয়ই আপনারা সন্ধির নিয়মগুলো করেছেন, তো সেটা কিন্তু আপনাদের আর অত হাতে ধরে করানোর দরকার নেই। জিনিসটা বুঝে গেলে যে কোনটা পদের মধ্যে কোন কোন জায়গায় সন্ধি ঘটছে, কি নিয়মে ঘটছে, তাহলে কিন্তু জিনিসটা শুধু দেখে নিলেই যথেষ্ট। তো 5 নাম্বার রুলসে কি রয়েছে, 5 নাম্বার রুলসে বলা হচ্ছে যে প্রথম যে শব্দটা, পাঁচ নাম্বার নিয়মে বলা হচ্ছে যে প্রথম শব্দের শেষে ত বা দ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে ট বা ঠ ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির স্থানে ট হয়। সবসময় আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে ধ্বনিগুলো রয়েছে, তো সেই ধ্বনিগুলোর মধ্যে যেটা ধ্বনিটা প্রবল হয় বা যেটা দীর্ঘস্বর হয়, সেটাই সবসময় প্রাধান্য পায়। কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম একটু আধটু পাল্টে যায়। এখানে কিন্তু ট আর ঠ, এই দুটো ধ্বনির মধ্যে
ট দীর্ঘস্বর হলে ঠ দীর্ঘস্বর হলেও কিন্তু এখানে আমাদের টটাই প্রাধান্য পাচ্ছে। তো এখানে কি রয়েছে, তৎ যুক্ত টিকা সমান তৎটিকা, তৎ যুক্ত টিকা সমান তৎটিকা। তো এখানে প্রথমে ত এবং তয়ের পর টয়ের সঙ্গে যে সন্ধি হচ্ছে তার ফলে কিন্তু তৎটিকা যে শব্দটা সেটা উৎপত্তি লাভ করছে। তারপরে চলে আসি আমরা 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়মে কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে ত বা দ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে ড বা ঢ ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির স্থানে ড ধ্বনি উৎপন্ন হয়। তো উদাহরণ আমরা দেখি, বৃহৎ যুক্ত ডমরু। এখানে বৃহৎ শেষে রয়েছে ত আর তারপর রয়েছে ড, তয়ের সাথে ডয়ের সন্ধি ঘটছে দিয়ে আর একটা ড চলে আসছে, বৃহৎ ডমরু। উদ্যুক্ত ডিন সমান উড্ডিন। তো এটাও 6 নম্বর রুলসে চলে আসছে, অর্থাৎ ত বা দয়ের স্থানে ড বা ঢ থাকলে যে প্রথম যে ধ্বনিটা থাকে অর্থাৎ ড ধ্বনিটাই সেটাই কিন্তু প্রাধান্য লাভ করবে। চলে যাব আমরা 7 নম্বর নিয়মে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গায় কোনো সমস্যা হলে বা আপনাদের যদি মনে হয় যে আমি কিছু ভুল আলোচনা করেছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করি সবসময় জিনিসগুলো একটু সহজ করে তুলে ধরার, এবং আমার মতো যারা আপনারাও পড়াশোনায় সমস্যা ফিল করছেন তাদের জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা কিছু ভালো ভালো সেশন নিয়ে আসবো শিশু মনস্তত্ত্বের ওপর, কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন হবে এবং আপনাদের যে প্রিপারেশন সেটাকে আরও অনেকটা বুস্ট করবে। দীর্ঘদিন ধরে আমাদের জিনিসগুলো থেমেছিল, তো জানি আপনাদের প্রিপারেশন জারি আছে, কেউ আমার জন্য বসে থাকবেনও না, কারণ নিজের ভবিষ্যতের কথা সবসময় আমাদের নিজেদের কি ভাবতে হবে। তো 7 নম্বর রুলসে কি রয়েছে, 7 নম্বর রুলসে রয়েছে যে প্রথম শব্দের শেষে ত বা দ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে ল ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ত বা দয়ের ধ্বনির স্থানে ল হয়, অর্থাৎ আর একটা ল আসবে। প্রথম শব্দে ত বা দ থাকলে এবং তারপরে ল থাকলে আর একটা ল এসে আমাদের উপস্থিত হবে। তো উদ্যুক্ত লেখ সমান উল্লেখ, উদ্যুক্ত লিখিত সমান উল্লেখিত, একদম অ্যাজ ইট ইজ নিয়ম। এখানে দেখুন ত রয়েছে, এখানে দেখুন দ রয়েছে, তার পরিবর্তে ল থাকলেই কিন্তু আর একটা ল চলে আসবে, উল্লেখ আর উল্লেখিত। 8 নম্বর নিয়মে কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে, এই নিয়মটা কিন্তু একটু আলাদা। এই নিয়মটা একটু আলাদা বলছি কারণ জটিল নয়, কিন্তু একটু আলাদা। প্রথম শব্দের শেষে ত কিংবা দ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে তালব্য স ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির স্থানে চ হয়। অর্থাৎ এতক্ষণ আমরা কি পড়ছিলাম, যে একটা যে কোনো ধ্বনি আসবে ত বা দয়ের পরিবর্তে সন্ধির পর, কিন্তু এটাই কি হয় যে ত বা দ ধ্বনি দুটো থাকলে ত বা দয়ের স্থানে চ এবং তালবস্য স্থানে ছ আসে, অর্থাৎ দুটো ধ্বনির মিলনে দুটো ধ্বনির পরিবর্তে কিন্তু দুটো ধ্বনিই আসছে। তো ছয়ে ছয়ে বলেছিলাম যে অনেকগুলো রুলস আছে, তার মধ্যে প্রথমে একটা রুলস আলোচনা করেছিলাম যে প্রথম যে পদের শেষে সেটা কিন্তু স্বরধ্বনি থাকবে আর তারপরে ছ থাকবে। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ত বা দ ধ্বনির পর তালবস্য ধ্বনি থাকলে ত বা দ ধ্বনির জায়গায় চ হয় এবং তালবস্য স্থানে ছ হয়। চলুন আমরা একটু দেখে নিই যে ঠিক কিভাবে হচ্ছে। দেখুন, উৎকে ভাঙলে আমরা প্রথমে কি পাবো, হর্ষই, আর খণ্ডত্বয়ের পরিবর্তে আমরা কি লিখব, ত লিখব এবং তারপর তালবস্য। তো এই জায়গাটায় কিন্তু ত বা দ থাকবে এবং তারপর কে থাকবে, তারপর থাকবে তালবস্য থাকবে। আর এই দুটো ধ্বনির মিলনে ত বা দয়ের জায়গায় আসবে চ এবং তালবস্য জায়গায় আসবে ছ, অর্থাৎ চ এবং ছ কিন্তু যুক্ত হচ্ছে সন্ধির পর। উদ্যুক্ত শ্বাস সমান উচ্ছ্বাস, চলৎযুক্ত শক্তি সমান চলৎশক্তি। খেয়াল রাখতে হবে বানানগুলোর দিকে, কারণ সন্ধি কিন্তু যদি আপনি পারফেক্ট নিয়ম ফলো করেন বানান কিন্তু একদম কারেক্ট হবে। কারণ দেখুন, তয়ের জায়গায় খণ্ডত্বয়ের জায়গায় ত আমাদের আসছে চ, তালবস্যের জায়গায় আসছে ছ, আর এই যে তালবস্যের শ্বাসের যে বটা ছিল সেটা কিন্তু ছয়ে ছয়ের নিচে চলে আসছে। তো এইগুলো কিন্তু বানান কানেকশান ক্ষেত্রেও দেয় অনেক সময়। ধরুন উচ্ছ্বাস বানান দিল হস, ছয়ে ছয় একা দন্তস্ব উচ্ছ্বাস দিয়ে বলা হলো এটা
কি ধরনের ভুল, সন্ধিঘটিত ভুল না সমাসঘটিত ভুল, বিভিন্ন রকম আমাদের এরর ঘটে থাকে বিভিন্ন কারণে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন জিনিস যদি আপনার বারবার প্র্যাকটিস করেন বা পড়াশোনা করেন, কোথা থেকে কী ধরনের জিনিস যে আসতে পারে বা আসতে চলেছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা মোটামুটি এমনি আইডিয়া চলে আসবে। এবার দেখে নেব যে শেষ দুটো নিয়ম রয়েছে, অর্থাৎ শেষ দুটো নয়, এখনও কিছু নিয়ম রয়েছে। তো জিনিসগুলো একদম ঘেঁটে যাবে বলে শুধুমাত্র 10টা নিয়ম আমরা আলোচনা করছি ব্যঞ্জন সন্ধির। তো 9 নম্বর নিয়মে কি রয়েছে, যে প্রথম শব্দের শেষে ত কিংবা দ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে হ ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ত বা দ ধ্বনির জায়গায়, এটাও ঠিক আগের মতনই, ত বা দ এর জায়গায় হ হয় এবং হ যেটা হয়ের স্থানে কিন্তু ধ ধ্বনি হয়, অর্থাৎ দয়ে ধয়ে যুক্ত হয়। ওখানে যেরকম চয়ে ছয়ে যুক্ত হয়েছিল, এখানে দয়ে ধয়ে যুক্ত হচ্ছে। তৎ যুক্ত হিত, দেখুন ত কে দুবার ভাঙলে দুটো ত আসে আমাদের, দুটো ত আসে এবং তারপর হিত হ যুক্ত হর্ষই। তো এখানে ত সঙ্গে হয়ের মিলন ঘটছে, কি হচ্ছে, দিয়ে তয়ের জায়গায় আসছে ত বা দয়ের জায়গায় হ এবং ত বা দ স্থানে হ এবং তারপর আসছে কি, হয়ের জায়গায় আসছে ধ আসছে। অর্থাৎ দুটো কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু খটোমটো লাগছে, যে ত বা দয়ের স্থানে কিন্তু হ হবে এবং হয়ের স্থানে দ হচ্ছে। অর্থাৎ হয়ে এটা আমি একটু ভুল করেছি, ত বা দ ধ্বনির স্থানে এটা হয়ের স্থানে দ হবে এবং ওই জন্য আমার একটু কেমন লাগছিল। তো ত বা দ ধ্বনির স্থানে এটা দ হয় এবং হয়ের স্থানে ধ হয়, অর্থাৎ দয়ে ধয়ে যুক্ত হবে। এখানে একটু ভুল করে ফেলেছি, এটাও আমি পিডিএফটা ঠিক করে দেবো, তো একটু কেয়ারফুলি দেখবেন। পদ যুক্ত অতি সমান পদ্ধতি। এবার চলে আসবো 10 নম্বর নিয়মে। প্রথম শব্দের শেষে চ কিংবা বর্গীয় ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথমে ন ধ্বনি থাকলে ওই দুটো ধ্বনির মিলনে ন ধ্বনির জায়গায় ইও হয়। তো প্রথম যে শব্দ তার শেষে বলছে নয় চ থাকবে নয় বর্গীয় চ থাকবে এবং পরবর্তী যে পদ বা শব্দ তার প্রথমে দন্তন্য ধ্বনি থাকবে এবং ওই দুটো ধ্বনির মিলনে ইও ধ্বনি উৎপন্ন হবে। দেখুন বর্গীয় জয়ের সাথে ইও এর যে সন্ধি সেটা হয়েছে, দন্তন্বয়ের যে সন্ধি সেটা হয়েছে এবং তার ফলে কি উৎপন্ন হচ্ছে, ইও উৎপন্ন হচ্ছে। তো বানানটা দেখুন, সমাজ যুক্ত নি, সম্রাজ্ঞী। তো সম্রাজ্ঞীটা এখানে কিন্তু আমাদের সবসময় এই যে যুক্ত ব্যঞ্জনটা আমরা বর্ণ বিশ্লেষণ যখন করেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম। তো এটা কিন্তু আমাদের বর্গীজয়ে ইয়ে, তো বর্গীজয়ের সঙ্গে যখন দন্তন্বয়ের সন্ধি হচ্ছে তখন প্রথমে বর্গীয় জ তারপর ইও কিন্তু আমাদের সন্ধিতে এসে যাচ্ছে। তো সমাজযুক্ত নি সমান সম্রাজ্ঞী, যুক্ত ন সমান যোগ্য। আর এটা ভাঙলে কিন্তু বর্গীজয়ে ইয়ই হয়, কারণ অনেক সময় আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে ইয়ই বর্গীজয় নয়, তো এটা না, এটা ইয়ই বর্গীজয় নয়। যে বিজ্ঞানের যে বানান হয়, জ্ঞানের যে বানান হয়, তাতে কিন্তু প্রথমে বর্গীয় জ থাকে তারপর কিন্তু ইয় থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আমাদের যে ব্যঞ্জনধ্বনি, সেই ব্যঞ্জনধ্বনির 10টা মতো নিয়ম। অবশ্যই কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, কারণ এমনিতেই জয়েন করার পর থেকে প্রচণ্ড প্রেশার স্কুলের, তারপর বাড়ির, বিভিন্নভাবে কিন্তু আমি আমার শখের জিনিসটাকে আস্তে আস্তে ছাড়তে বসেছি। ল্যাক অফ সময়, ল্যাক অফ ইচ্ছাশক্তি, একটা অদ্ভুত বিরক্তি ভাব এসে যায়, মনে হয় যে কী হবে এসব করে। কিন্তু একটা সময় যে আমি এত শখে জিনিসটা শুরু করেছিলাম সেটাকে আমি ছাড়তেও পারছি না। তো আমি চেষ্টা করব আমি যতটুকু সময় পাবো, যতটুকু আমার সামর্থ্য হবে ততটুকুই কিন্তু আপনাদের জিনিসগুলোকে একদম জিস্ট করে সুন্দর করে তুলে ধরার। আর আপনাদের কমেন্টটা কিন্তু সেখানে আমাকে অনেকটা বুস্ট করে। মোটামুটি আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে ক্লাসগুলো কন্টিনিউ করুন। তো
অবশ্যই পাশে থাকুন, ভালো লাগবে আমার, আপনাদেরও ভালো লাগবে। দারুণ দারুণ ক্লাস আপনারা পেতে চলেছেন। আপনাদের জন্য আমি কথা দিচ্ছি, আপনাদেরকে আমি দারুণ দারুণ ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো। তো চ্যানেলের সাথে থাকুন, ভালো করে প্রিপারেশন করতে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, আজ এতটুকু।